পাহাড়, পলাশ ও লাল মাটির দেশ পুরুলিয়া। ব্যস্ত জীবনের কোলাহল ছেড়ে আজকে চলুন একটু হারিয়ে যাওয়া যাক অযোধ্যা পাহাড় এবং বরন্তী লেকের স্নিগ্ধতায়। পাহাড়, ড্যাম, ঝর্ণা, শালবন, লাল মাটি এবং আদিবাসী সংস্কৃতির মেলবন্ধন হলো এই পুরুলিয়া। কিভাবে কম খরচে পুরুলিয়া ভ্রমণ করবেন, কোথায় থাকবেন, কি দেখবেন, এমনকি খাওয়া দাওয়া কোথায় করবেন, সমস্ত কিছুই থাকবে আজকের ভিডিওতে আপনাদের জন্য। ওয়েলকাম টু পুরুলিয়া। তো তোমাদের সাথে আজকে এই ভিডিওতে আমি সম্পূর্ণ পুরুলিয়া গাইড শেয়ার করব। পুরুলিয়া 2 রাত 3 দিনের ভ্রমণ প্ল্যান, তার সাথে থাকছে পুরুলিয়ায় থাকার জায়গা, খাওয়া, সমস্ত ডিটেলস। এখন আমি রয়েছি মার্বেল লেকে। তোমাদেরকে ডে 1, ডে 2, ডে 3 করে আমি সমস্ত প্লেসেসগুলোও ঘুরে দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। চলুন ভিডিওটা তাহলে শুরু করা যাক। সবার আগে বলি পুরুলিয়া কখন আসবেন। পুরুলিয়া যাওয়ার উত্তম সময় হলো নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস, কিন্তু যদি পলাশরাঙা পুরুলিয়া দেখতে চান তাহলে যেতে হবে মার্চের শুরুতে, এবং বর্ষায় সবুজে মোড়া পুরুলিয়া উপভোগ করতে চাইলে যেতে হবে জুলাইতে। লালমাটির পুরুলিয়াতে গরম অত্যাধিক বেশি, তাই প্রচণ্ড গরমে পুরুলিয়া না যাওয়াই ভালো। কিভাবে পৌঁছাবেন? ট্রেন হলো পুরুলিয়া যাওয়ার সবথেকে জনপ্রিয় মাধ্যম, তবে বাসেও কিন্তু পুরুলিয়া পৌঁছানো যায়। হাওড়া, সাঁতরাগাছি থেকে অনেক ট্রেন পুরুলিয়া যায়। আমি স্ক্রিনে ট্রেনের একটা লিস্ট দিয়ে দিচ্ছি। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো চক্রধরপুর এক্সপ্রেস, কারণ এটি রাতের ট্রেন। যেহেতু এটি রাত্রেবেলা ট্রেন, তাই ভোর ভোর পুরুলিয়ায় পৌঁছে যাওয়া যায় এবং সারাটা দিন কিন্তু ঘোরার কাজে লাগানো যায়। এই ট্রেনটি রাত্রি 11:35 ছাড়ে এবং পুরুলিয়ায় পৌঁছায় 6:25। ট্রেনে স্লিপার ক্লাসের ভাড়া 220 টাকা। এছাড়াও রয়েছে রূপসী বাংলা এক্সপ্রেস, যেটি ভোর 6:28 সাঁতরাগাছি থেকে ছেড়ে 12:05 মানে দুপুর 12টা বাজে পুরুলিয়ায় পৌঁছায়। এই ট্রেনে 2S-এর ভাড়া পড়বে 150 টাকা। বাসে আসতে চাইলে ধর্মতলা থেকে অনেক বাস রয়েছে। আমি কিছু বাসের সময়সূচিও স্ক্রিনে মেনশন করে দিলাম। পুরুলিয়ায় কোথায় থাকবেন? পুরুলিয়ায় অযোধ্যা হিলটপ, পুরুলিয়া টাউন এবং হিলটপের নিচে বাঘমুন্ডিতে প্রচুর হোটেল রয়েছে। তবে যেহেতু বেশিরভাগ ঘোরাঘুরির জায়গা হিলটপে, তাই হিলটপে থাকলেই বেশি কিন্তু সুবিধা হয়। এছাড়া আপনারা যদি চান হিলটপের পাদদেশে বাঘমুন্ডিতেও থাকতে পারেন। বাঘমুন্ডিতে থাকলে পরে আপনারা কিন্তু অযোধ্যা হিলের একটা খুব সুন্দর ভিউ পাবেন, কিন্তু হিলটপে থাকলে পরে আপনাদের ঘোরাঘুরি করতে অনেকটা সুবিধা হবে। এক্ষেত্রে বাজেটটা অনেকটা বড় ব্যাপার হয়ে দাঁড়ায়। হিলটপে হোটেল এবং রিসর্টগুলো বেশ ব্যয়বহুল, কিন্তু তাই নিয়েও আর কোনো চিন্তা নেই। পুরুলিয়া হিলটপে রয়েছে সম্পূর্ণ সরকারি একটি থাকার ব্যবস্থা, পুরুলিয়া ইউথ হোস্টেল। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা পরিচালিত এই হোস্টেলে নন-এসি স্মল বেডরুমের ভাড়া শুরু হয় মাত্র 700 টাকা থেকে। যেহেতু এটা গভর্নমেন্ট প্রপার্টি, তাই জায়গাটা খুবই নিরাপদ। এছাড়াও গভর্নমেন্ট প্রপার্টি হওয়া সত্ত্বেও সমস্ত রকম সুযোগ সুবিধা কিন্তু এখানে রয়েছে এবং জায়গাটিও খুব সুন্দর, পরিপাটি করে গোছানো, রুমগুলোও পরিষ্কার পরিচ্ছন্ন। এখানকার বুকিং কিন্তু হয় সম্পূর্ণ অনলাইনে। বুকিং কিভাবে করতে হয় এবং কীরকম রুমস রয়েছে সেই নিয়ে একটা ডিটেল ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা রয়েছে। আপনারা চাইলে কিন্তু একবার চেক আউট করতে পারেন। পুরুলিয়া স্টেশন থেকে কিভাবে অযোধ্যা হিলটপে পৌঁছাবেন? যদি আপনারা একদমই বাজেট ট্রাভেল করতে চান তবে বাসে করে কিন্তু পৌঁছতে পারেন অযোধ্যা হিলটপে। পুরুলিয়া স্টেশন থেকে 20 টাকা দিয়ে পুরুলিয়া বাস স্টপ এবং সেখান থেকে 50 টাকা মাথাপিছু ভাড়া দিয়ে বাসে করে পৌঁছে যেতে পারেন অযোধ্যা হিলটপে। তবে যদি সাথে ফ্যামিলি থাকে সেক্ষেত্রে আমি সাজেস্ট করব পুরুলিয়া সাইট সিন করার জন্য আপনারা যে গাড়িটা ভাড়া নেবেন সেটাতেই পিক অ্যান্ড ড্রপ অ্যাড করে নিতে, অর্থাৎ প্রথম দিন পুরুলিয়া স্টেশন থেকে পিক করা এবং শেষ দিন আবার পুরুলিয়া স্টেশনে ড্রপ করাটা সাইট সিনের সাথে অ্যাড করে নিতে। আমরাও সেটাই করেছিলাম। এবং আমাদের যিনি ড্রাইভার ছিলেন তার ভাড়াও কিন্তু অন্যান্য ভাড়ার থেকে, মানে অন্যান্য ড্রাইভারদের থেকে অনেকটাই কম ছিল, কারণ আমি অনেক জায়গায় যাচাই করেই কিন্তু ওনার সাথে লাস্ট অবধি কনফার্ম করেছিলাম। ভিডিওতে কিন্তু আমি গাড়ির ভাড়া কত পড়েছিল, ড্রাইভারের ফোন নাম্বার, এমনকি ড্রাইভারের সাথে সরাসরিও কথাও আপনাদেরকে দেখিয়ে দেব। আমি বাসের একটা চার্ট তবু স্ক্রিনে প্রোভাইড করে দিলাম, যদি আপনারা বাসে আসতে চান সেক্ষেত্রে আপনাদের কাজে লাগবে। এবার আসা যাক মূল বক্তব্যে, পুরুলিয়ায় আপনারা কি দেখবেন।
প্রথম দিন আমরা দেখব অযোধ্যা সার্কিট। অ্যাকচুয়ালি প্রথম দুদিনে আমরা অযোধ্যা সার্কিটটা দেখেছিলাম। হিল টপে ওঠার পথেই প্রথমেই পড়বে এস ভিউ পয়েন্ট, অনেকে আবার এটাকে ইউ ভিউ পয়েন্টও বলে থাকেন। যে রাস্তাটি এতক্ষণ অতিক্রম করে আমরা অযোধ্যা হিল টপে উঠেছি, ঠিক এই আঁকাবাঁকা রাস্তাটাই ওপর থেকে আমরা দেখব আর কি। খুব সুন্দর লাগে জায়গাটা দেখতে, মনে পড়ে যায় সিকিমের জিগজ্যাগ রুটের কথা। এই রুটটাতে দাঁড়িয়ে আপনারা কিছুক্ষণ উপভোগ করতে পারবেন ভিউটা। এরপর আমরা চলে গিয়েছিলাম হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে তারপর আমরা বেরিয়ে পড়ি বাদবাকি সাইট সিনগুলো করার জন্য। যেহেতু আমাদের হোটেলে পৌঁছাতেই 10টা বেজে গিয়েছিল এবং হোটেল থেকে আবার ফ্রেশ হয়ে বেরোতে 11:30 বেজে যায়, তাই ওই দিন আমরা মাত্র 4 থেকে 5টা সাইট সিন করব এবং বাকি সাইট সিনগুলো আমরা করব পরের দিন। তো চলুন এবার বেরিয়ে পড়া যাক। পুরুলিয়ার রাস্তাগুলোই যেন এক একটা সাইট সিন। চারিদিকে শালবন, কোথাও আবার পলাশ গাছ, এত সুন্দর লাগে যখন রাস্তা দিয়ে গাড়ি চলে, সেটাই আমার মনে হয় যেন অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকে দেখতে থাকি। তো প্রথমেই আমরা যাব সুইসাইড পয়েন্ট ও মুরুগুমা ড্যাম। এই দুটো কিন্তু পাশাপাশি অবস্থিত। সুইসাইড পয়েন্টের ভিউটা কিন্তু অসাধারণ। সুইসাইড পয়েন্ট এবং মুরুগুমা ড্যাম দেখার পর আপনারা চলে আসতে পারেন দেখতে ময়ূর পাহাড়। ময়ূর পাহাড়ে একটা ওয়াচ টাওয়ারও কিন্তু রয়েছে। ওয়াচ টাওয়ার থেকে খুবই সুন্দর ভিউ আসে। তাছাড়া এখানে কিন্তু পবনপুত্র হনুমানজির একটা মন্দিরও রয়েছে। এখানে আসলে কিন্তু আপনারা বেশ সুন্দর একটা ভিউ পাবেন এবং ওয়াচ টাওয়ার থেকে খুব সুন্দর হাওয়া আসে। ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে থাকলে মনটা কিন্তু বেশ ভালো হয়ে যায়। আগে নাকি এখানে প্রচুর ময়ূর ছিল, যার জন্য এই জায়গার নাম হয়েছিল ময়ূর পাহাড়, কিন্তু আজকাল আর ময়ূর এখানে দেখা যায় না। রাস্তা দিয়ে যেতে যেতেই আপনারা দেখবেন প্রচুর আদিবাসী গ্রাম রয়েছে। আদিবাসী গ্রামের বাড়িগুলো এবং বাড়ির নকশাগুলো দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। আমি তো দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ তাদের গ্রাম্য জীবনও উপভোগ করলাম, বেশ ভালোই লাগলো। রাস্তাতেই লাঞ্চ সেরে নিলাম। লাঞ্চ আমি সাধারণত বাইরে গেলে প্রেফার করি ভেজ থালি খেতে, আমিও তাই নিয়েছিলাম। তারপর আবার বেরিয়ে পড়লাম সীতাকুণ্ড দেখতে। সীতাকুণ্ডটা আমাদের অযোধ্যা হিলটপ যে রিসর্টের কথা আপনাদেরকে বললাম, যে হোটেলের কথা, সেখান থেকে কিন্তু খুব কাছাকাছি অবস্থিত। কথিত আছে এখানে সীতামাতা নাকি বনবাসের সময় এসেছিলেন। কেউ কেউ বলে এখানে সীতামাতা স্নান করেছিলেন, আবার কেউ কেউ বলে সীতামাতার পিপাসা পাওয়ায় রামচন্দ্র তীর মেরে এই কুণ্ডটি তৈরি করেছিলেন। কোনটি সত্য আমি নিজেও জানি না, তবে কুণ্ডটিতে কোথা থেকে যে জল আসছে সেটা কিন্তু কেউ জানে না। বেশ ভালোই লাগলো জায়গাটা দেখতে। তারপর আমরা চলে গেলাম কাঠের দুর্গা মন্দির দেখতে। এখানে সম্পূর্ণ কাঠের তৈরি একটি দুর্গা ঠাকুরের মূর্তি রয়েছে এবং মায়ের হাতে রয়েছে একটি জ্বলন্ত প্রদীপ। এই প্রদীপ নাকি সব সময় জ্বলতেই থাকে। জায়গাটি বেশ মনোমুগ্ধকর। আজকের জার্নি আমাদের কিন্তু এখানেই শেষ হলো, কারণ রাস্তায় যেহেতু আমরা ব্রেকফাস্ট এবং পরে লাঞ্চ করেছিলাম আর বেরোতেও অনেকটা দেরি হয়েছিল, তাই এই কয়েকটি জায়গা দেখতেই আমাদের প্রায় 4টে বেজে যায়। এরপর আবার দেখা হবে দ্বিতীয় দিনের জার্নিতে। আজকে ডিনার সেরে শুয়ে পড়ুন তাড়াতাড়ি। আমাদের দ্বিতীয় দিনের জার্নি শুরু করার আগে আমরা হোটেল থেকেই ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম। হোটেলের ব্রেকফাস্টও কিন্তু ভীষণ ভালো। 50 টাকায় 5টা লুচি এবং সবজি দিয়েছিল। যাতে রাস্তায় দেরি না হয় তাই ব্রেকফাস্টটি সেরে নিয়ে একেবারে হোটেল থেকে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ি। 9টার সময় আমরা বেরিয়েছিলাম। প্রথমেই চলে যাব মার্বেল লেক দেখতে। মার্বেল লেক যাওয়ার পথে অনেক ছোট ছোট দোকানপাট রয়েছে। এই যে ছাউনি দেওয়া দোকানগুলো দেখছেন, এখান থেকে চাইলে কিন্তু আপনারা কিছু কেনাকাটাও করতে পারেন। আপার ড্যাম এবং লোয়ার ড্যাম তৈরি হওয়ার সময় যে পাথর লেগেছিল, সেই পাথর কিন্তু বিস্ফোরণ ঘটিয়ে এখান থেকে তোলা হয়েছিল এবং পরে জল জমে নাকি এই লেক সৃষ্টি হয়। অপরূপ সুন্দর জায়গাটি, ছবির মতন দেখতে লাগে। আমরা এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি তুলি। জায়গাটি ভীষণ ফটোজেনিক। তো এখন আমরা মার্বেল লেকের ওপরের ভিউটা দেখলাম, ওপর থেকে তো খুব সুন্দর লাগছেই। এবার যাব নিচে, আর নিচ থেকেও ভিউটা এনজয় করব। তো চলো তোমাদেরকে এবার নিচের দিকে নিয়ে যাই। তো এবার চলে এসেছি আমরা নিচের দিকে। এই হলো নিচের থেকে ভিউ।
এবার আমরা যাব ওইখানে। এরপর আমরা চলে যাব বামনি ফলস দেখতে। প্রায় 500টি সিঁড়ি নিচে নামতে হয় কিন্তু এই বামনি ফলস দেখতে। তবে আপনারা যদি একটু কষ্ট করে নিচে নামেন অসম্ভব সুন্দর কিন্তু ভিউ পাবেন। সঙ্গে বয়স্ক লোক থাকলে আমি না নামতেই সাজেস্ট করব। আমি রয়েছে এখন বামনি ফলসে। বামনি ফলসে এই অসাধারণ ভিউটা এনজয় করতে গেলে কিন্তু তোমাদেরকে খাটনি করে একটু নিচে নামতে হবে। বাট যদি তোমরা আসো তোমাদের কিন্তু মন একদম ভরে যাবে। এই হলো বামনি ফলস নামার রাস্তা। আমরা এক্ষুনি নিচ থেকে দেখেই ওপরে আসলাম। যদি শরীর সুস্থ না থাকে, বয়স্ক মানুষ থাকে, তাহলে রিস্ক নেবেন না, তবে ভিউটা কিন্তু অসাধারণ। এরপরেই রয়েছে তুর্গা ফলস। তুর্গা ফলসেও কিন্তু আপনাদের সিঁড়ি ভেঙে নিচে নামতে হবে। তবে তুর্গা ফলসের সিঁড়ির সংখ্যা বামনি ফলসের তুলনায় অনেকটাই কম এবং এই সিঁড়িগুলো তবে যথেষ্ট খাড়া খাড়া। আসলে এগুলো সিঁড়ি নয়, পাহাড় কেটে তৈরি করা রাস্তা, তাই খুব সাবধানে নামতে হবে। এরপর রয়েছে তুর্গা ড্যাম। তার পাশেই রয়েছে সুন্দর একটি রাম মন্দির। পাহাড়ে একটু ওপরে সিঁড়ি দিয়ে উঠলেই দেখা যায় রাম, লক্ষ্মণ এবং সীতামাতার একটি সুন্দর মন্দির রয়েছে এবং তার সঙ্গে সুন্দর দৃশ্যও এখান থেকে উপভোগ করা যায়। এরপর আমরা পৌঁছালাম চড়িদা মুখোশ গ্রাম। এই গ্রামে প্রত্যেকটি বাড়িতেই কিন্তু তৈরি হয় ঐতিহ্যবাহী ছৌ মুখোশ। এখান থেকে আপনারা চাইলে স্মৃতি হিসেবে মুখোশ কেনাকাটা করতে পারেন। মাত্র 40 টাকা থেকেই কিন্তু এখানে মুখোশ বিক্রি হওয়া শুরু হয়। এছাড়া এখানে বিভিন্ন রকম সাজসজ্জার জিনিস, ঘর সাজানোর জিনিসও কিন্তু পাওয়া যায়। এরপর আমরা এখানেই কাছাকাছি লাঞ্চটা সেরে নিলাম। তারপর আমরা পৌঁছে গেলাম মাথাভাঙা পাহাড়। এখানেও কিন্তু কয়েকশো সিঁড়ি ট্রেক করে আপনাদেরকে ওপরে উঠতে হবে। একেবারে পাহাড়ের মাথায় পৌঁছে গিয়ে আপনারা খুব সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন। আমরা কিন্তু পুরোটা চড়িনি, কারণ হাতে সময় কম ছিল, আর এখানে যদি অনেকটা সময় দিতাম বাকিগুলো আর হয়তো দেখা হতো না। এরপর চলে গেলাম পাখি পাহাড়ে। এই পাখি পাহাড় যেন শিল্প এবং প্রকৃতির এক মেলবন্ধন। অসম্ভব সুন্দর কারুকার্য করা রয়েছে পাথর খোদাই করে। এখানে একে একে বিভিন্ন রকম পাথরগুলোতে বিভিন্ন রকম খোদাই দেখতে দেখতে মনে হয় শিল্পীর যেন কোনো বাদ মানে না। এত পুরু পাথর খোদাই করেও কি সুন্দর শিল্প চিত্রকলা ফুটিয়ে তোলা হয়েছে। এরপর একে একে দেখে নিন কেষ্টবাজার ড্যাম, লহরিয়া শিব মন্দির, আপার ড্যাম ও লোয়ার ড্যাম। আপার ড্যামের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটির ভিউ কিন্তু অনবদ্য। খুবই সুন্দর ফটোজেনিক একটি জায়গা। এখানে আপনাদের বেশ ভালো লাগবে এবং যেহেতু এটাই আজকের শেষ গন্তব্য, তাই আমরা এখানে বেশ কিছুটা সময় কাটালাম। এরপর আজকের জার্নি এই অবধি শেষ হলো। রাতে ডিনার সেরে শুয়ে পড়ুন। তৃতীয় দিন আমরা একেবারে হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম। সারাদিন সাইট সিন করতে করতে একেবারে সন্ধেবেলা স্টেশনে পৌঁছে দেবে আমাদের গাড়ি। তবে তার আগে হোটেলের ওয়াচ টাওয়ার থেকে একটা অসম্ভব সুন্দর সানরাইজ আপনাদেরকে দেখিয়ে দিই। এরপর রাস্তায় ব্রেকফাস্ট সেরে নিয়ে বেরিয়ে পড়লাম বরন্তী লেক দেখার উদ্দেশ্যে। অযোধ্যা হিলটপ থেকে বরন্তী লেক পৌঁছাতে প্রায় 3.5 ঘন্টা সময় লাগলো। বরন্তী লেকের দৃশ্য অসাধারণ, তবে এখানে বিকেলে সূর্যাস্ত দেখতে বা সকালে সূর্যোদয় দেখতে বেশি ভালো লাগবে। শীতকালে এখানে নাকি প্রচুর পরিযায়ী পাখিরা আসে। খুবই মনোরম শান্ত জায়গাটা। এরপর চলুন নেক্সট গন্তব্যের দিকে এগিয়ে চলা যাক। এরপর আমরা যাব ডিভিসি বা পাঞ্চেত ড্যাম দেখতে। আমরা এসে পৌঁছেছি বরন্তী লেকে। তো এই হচ্ছে বরন্তীর ভিউ। এখানে যদি সানসেটের টাইমে আসা যায় না, অনেক বেশি ভালো লাগবে। আমরা এসে প্রচণ্ড রোদ আর মানে এত গরম লাগছে, হাওয়াটাও গরম। বিকেলে আসলে কিন্তু খুবই সুন্দর লাগবে। দেখতেই পাচ্ছ ভিউটা, অসাধারণ ভিউ। টাওয়ারের মতন রয়েছে, অ্যাকচুয়ালি ওয়াচ টাওয়ার না, এটা হচ্ছে আই থিঙ্ক কিছু মেশিনপত্রের জন্য এটা বানানো হয়েছে।
এটার ওপর থেকেই আমি ভিউটা দেখতে আসলাম। অসাধারণ ভিউ, অসাধারণ। শুধু যদি একটু রোদটাকে আমরা ভুলে যাই তাহলে ভিউটা কিন্তু ব্রেথ টেকিং। এত সুন্দর ভিউ লাগছে, এত ভাল লাগছে এখানটায়। তোমরা চেষ্টা করবে একটু সকালের দিকে বা সানসেটের সময় আসতে, দারুণ লাগবে। সানসেটের সময় তো জায়গাটা অসম্ভব সুন্দর লাগবে। তো চলো এবার নেক্সট ভিউ পয়েন্টের দিকে যাওয়া যাক। 1948 সালের 7ই জুলাই স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা হিসাবে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। এটি আমেরিকার টেনেসি ভ্যালি অথরিটির আদলে গড়ে তোলা হয়। এখানে কিন্তু দারুণ সুন্দর হাওয়া দেয়। ডিভিসিতে এই সেই দামোদর ভ্যালি কর্পোরেশন বা দামোদর নদ, যেটা বাংলার দুঃখ নামে পরিচিত। আমরা সকলেই জানি যে এই দামোদরের জল ছেড়ে দিলেই অনেক সময় বাংলাদেশে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হতে হয়। আর এই দামোদর ভ্যালি কর্পোরেশন মেনলি বন্যা নিয়ন্ত্রণের জন্য এবং সেচ ব্যবস্থার উন্নতির জন্যই তো গড়ে তোলা হয়েছিল দামোদর নদের ওপরে। এটা পাঞ্চেত ড্যাম নামে কিন্তু এখানে মেনলি পরিচিত। তো এখন রয়েছি আমরা এখানে। এই ভিউটা কিন্তু অসাধারণ। আর সবথেকে বড় কথা হচ্ছে এরকম একটা জিনিস নিজের চোখে দেখা, যেটাকে আমি শুধুমাত্র বইয়ের পাতায় পড়েছি, সেটাও কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ ব্যাপার আমার জন্য। তো জায়গাটা তো খুবই সুন্দর। এরপর আমরা এখান থেকে যাব গড়পঞ্চকোট, তারপর যাব জয়চণ্ডী পাহাড়। চলো ভিডিওটা তোমরা দেখতে। আর এই যে দামোদর নদী, যাকে বলা হয় বাংলার দুঃখ, দাঁড়িয়ে থেকে এটা দেখতে আমার অসম্ভব ভালো লাগছিল। যখনই বইয়ের পাতা থেকে পড়ার জিনিসগুলো নিজের স্বচক্ষে দেখি, তখনই মনটা এক অজানা আনন্দে ভরে ওঠে। এরপর আমাদের গাড়ি এগিয়ে চলল পরবর্তী গন্তব্যের দিকে। পরবর্তী গন্তব্য গড়পঞ্চকোট। পুরুলিয়ার পাঞ্চেত পাহাড়ে অবস্থিত এই দুর্গনগরী 1740 সালে বর্গী আক্রমণে ধ্বংসপ্রাপ্ত হয়। এখানে কিন্তু পোড়ামাটির অসম্ভব কারুকার্য দেখা যায়। পোড়ামাটি বা টেরাকোটা কারুকার্য মণ্ডিত প্রচুর মন্দিরের ধ্বংসাবশেষ এখানে রয়েছে। একটি মন্দিরে রাধা গোবিন্দর মূর্তি রয়েছে, সেখানে আপনারা চাইলে দর্শন করতে পারেন। এছাড়া চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন রকম মন্দিরের ধ্বংসাবশেষ। এখানেই আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিয়েছিলাম। আমরা একদম ভিডিওর শেষ প্রান্তে এসে পৌঁছেছি। এখন আমি রয়েছি জয়চণ্ডী পাহাড়ের সামনে, আর এটাই আজকের আমাদের লাস্ট ভিউ পয়েন্ট বা লাস্ট সাইট সিন। তো চলো এবার ওপরের দিকে যাওয়া যাক। এখানে 540টা সিঁড়ি অতিক্রম করে ওপরে পৌঁছাতে হবে, একদম ওই টপে। তো চলো এরপর আমরা রওনা দেব আমাদের শেষ গন্তব্য জয়চণ্ডী পাহাড়ের দিকে। জয়চণ্ডী পাহাড়ে রয়েছে জয়চণ্ডী মাতা মন্দির। প্রায় 540টা সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে এখানে। কষ্ট করে ওপরে উঠলে দর্শন মেলে প্রথমেই পবনপুত্র হনুমানজির এবং তারপর চণ্ডী মাতার। তার সাথে উপভোগ করতে পারবেন আপনারা এক অসম্ভব সুন্দর সূর্যাস্তের ভিউ। তারপর এখান থেকে পুরুলিয়া সমগ্র শহরটিকে চোখ ভরে দেখে নেবেন। এরপর আবার রাত্রি 9:05 চক্রধরপুর এক্সপ্রেস ধরে হাওড়া ফেরার পালা। কিন্তু তার আগে আপনাদের জানিয়ে দেব খরচের হিসাব, আর কথা বলিয়ে দেব আমাদের গাড়ির ড্রাইভারের সাথে। প্রথমেই দেখিয়ে দিই, এই যে গাড়িটি দেখছেন 8 সিটার জাইলো গাড়ি, এটাতেই কিন্তু আমরা সারাদিন ঘুরেছি। এবার আসুন ড্রাইভার দাদার সাথে কথা বলে নেওয়া যাক। বলো তোমার নাম? আমার নাম হচ্ছে কুনাল পাল। আর তোমার গাড়ির কি রেট আছে? 4 সিটারের কি রেট আছে আর 8 সিটারের রেট আছে প্যাকেজ হিসাবে। আর কিলোমিটার হলে 12 টাকা, আর 7 সিটারের রেট থাকে প্যাকেজ হিসাবে, কিন্তু বড় গাড়ি কিলোমিটার হচ্ছে 14 টাকা এসি, নন এসি 15 টাকা এসি। এটা 7 সিটার গাড়ি রেট এগুলো। আর এমনি এই 3 দিনের যে আমরা যে 3 দিন ঘুরলাম, 3 দিনে যে তোমার যে এসি গাড়িটা নিলাম 8 সিটার, এটার কি রেট আছে বলো? এটাতে রেটটা আছে আপনার 9,500 টাকা। 9,500। এটা যদি 4 সিটার হতো? এটা 4 সিটার হতে গেলে এটা আপনার 7,000 টাকা। 7,000 টাকা। এবার তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও। 8677889081। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। আমরা নিয়েছিলাম একটা এসি 8 সিটার গাড়ি, যার ভাড়া পড়েছিল কিন্তু 9,500 টাকা। কিন্তু এই গাড়িটাই যদি আপনারা এসি ছাড়া নেন, এর ভাড়া রয়েছে 8,000 টাকা। এছাড়া 4 সিটার গাড়ির ভাড়া রয়েছে 6,000 টাকা। তবে বার্গেনিং করলে কিছু কম হলেও হতে পারে। তো চলুন এবার আপনাদেরকে একটা খরচের হিসাব দিয়ে দেওয়া যাক। স্লিপার ক্লাসে যাওয়া আসা মিলিয়ে দুদিনের ভাড়া পড়বে 220 টাকা করে, 440 টাকা। হোটেল রুম আপনারা কিন্তু ইউথ হোস্টেলে থাকলে 700 টাকায় পেয়ে যাবেন। দুদিনের রুম ভাড়া 1400 টাকা। একটা রুমে আপনারা যদি 2 জন করে থাকেন, তাহলে পার হেড দুদিনের ভাড়া পড়বে 700 টাকা। এছাড়া লাঞ্চ ও ডিনার কিন্তু এখানে আপনারা 100 টাকাতেই ভেজ থালি পেয়ে যাবেন, 110 টাকাতে কিন্তু এগ থালি পেয়ে যাবেন।
সুতরাং লাঞ্চ ও ডিনারে আপনাদের 200 টাকার বেশি খরচা হবে না। আর ব্রেকফাস্টে আপনারা কিন্তু 50 টাকায় এখানে 5 পিস করে পুরি সবজি পেয়ে যাবেন। সুতরাং 3 দিনের জন্য ব্রেকফাস্ট, 3 দিনের জন্য লাঞ্চ, 2 দিনের ডিনার নিয়ে যদি আমি ধরি মোটামুটি 650 টাকায় আপনাদের খাওয়া দাওয়া কিন্তু হয়ে যাবে। এছাড়া গাড়ি ভাড়া যদি হিসেব করি, আপনারা যদি 4 সিটার গাড়ি নেন তাহলে 4 জনের মাথাপিছু ভাড়া পড়বে 1500 টাকা করে। 8 সিটার যদি গাড়ি নেন তাহলে এই ভাড়া আরও কমে দাঁড়াবে 1000 টাকা মাথাপিছু। যদি আপনারা মোটামুটি 4 জনের গ্রুপেও আসেন তাহলেও মাথাপিছু 1500 টাকা ভাড়ার বেশি আপনাদের পড়বে না। এর মধ্যেই কিন্তু সম্পূর্ণ পুরুলিয়া থেকে পিক অ্যান্ড ড্রপ এবং সাইট সিন সমস্ত কিছু ইনক্লুডেড রয়েছে। তাহলে আমি যদি ধরে নিই খাওয়া দাওয়া সমস্ত কিছু নিয়ে 1790 টাকা মতন এবং গাড়ি ভাড়া 1000 থেকে 1200 টাকা মাথাপিছু, সেক্ষেত্রে আপনারা 3000 থেকে 3300 টাকার মধ্যে কিন্তু বাজেটে পুরুলিয়া ট্রিপ কমপ্লিট করতে পারবেন। সব জায়গাতেই যেরকম গ্রুপে গেলে খরচাটা কমে, এক্ষেত্রেও তাই। যত বড় গ্রুপে আপনারা আসবেন গাড়ি ভাড়াটা ডিভাইড হয়ে যাওয়ায় আপনাদের খরচাটাও কিন্তু ততটাই কমে যাবে। আর যদি আপনাদের গ্রুপ ছোট হয় তাহলে গাড়ি ভাড়াটা একটু বেশি পড়বে, বাদবাকি খরচা কিন্তু প্রায় একই থাকবে। তো আমরা ভিডিও শেষ প্রান্তে পৌঁছে গেছি। এই হচ্ছে জয়চণ্ডী পাহাড়, যেটা থেকে আমি এক্ষুনি নিচে নামলাম, তোমাদেরকে ভিডিওতেও দেখালাম। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওতে তোমাদের পুরুলিয়া ভ্রমণ গাইডের সমস্ত তথ্য দিলাম, গাড়ি, থাকা, খাওয়া, হোটেল সমস্ত খোঁজ খবরই দিলাম। আশা করছি ভিডিওটা তোমাদের ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো আর ঘুরতে থেকো। টাটা।